ড্যাশবোর্ডের আলোতে ঘড়ি দেখে নিল। 7:35 বাজে। সুদীপ্ত গাড়ি চালাচ্ছিল। এই পেট্রোল খেকো ধূসর রঙের গাড়িটা তার। রাস্তায় খানাখন্দ জল জমে আছে, তাই সে সাবধানে গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে সামনের দিক থেকে চোখ ঝলসানো আলো ফেলতে ফেলতে এবং হেলতে দুলতে এগিয়ে আসছে দল বেঁধে মালবোঝাই ট্রাক। তাদের পাশ কাটিয়ে যেতে যেতে সুদীপ্ত রুষ্ট মুখে বিড়বিড় করে সম্ভবত গালাগালি করছে। আমিও কখনো কখনো খাপা হয়ে বলছি, আমরা নাকি চাঁদে মানুষ পাঠাতে তৈরি, এদিকে একটা ন্যাশনাল হাইওয়ের এই অবস্থা, কোনো মানে হয়? ঘড়ি দেখার পর বললুম, আর কতদূর যেতে হবে রে দীপু? সুদীপ্ত একটা গর্তের পাশ কাটিয়ে যেতে যেতে গিয়ার চেঞ্জ করে গম্ভীর মুখে বলল, জানি না। কেন? তুই তো বার কয়েক এই রাস্তা দিয়ে গেছিস। তখন রাস্তার এই অবস্থা ছিল না। কলকাতা থেকে 9 ঘন্টার মধ্যে মোটামুটি পৌঁছে যেতাম। সামনে কোথাও একটা গাড়িটা থামিয়ে আরেকবার চেষ্টা করে দেখ, মোবাইলে কিংশুককে পাওয়া যায় কিনা। দাঁড়া। সুদীপ্ত একটা হাত স্টিয়ারিং এ রেখে বুক পকেট থেকে অন্য হাতে মোবাইল ফোন বার করলো। তারপর কিছুক্ষণ টেপাটিপি করে বিরক্ত হয়ে বলল, না, কোনো সাড়া নেই। আমি কিছু বুঝতে পারছি না। বিকেল 4টেতে তো কিংশুকে সাড়া পেয়েছিলাম, তারপর থেকে কি হলো কে জানে। কলকাতা থেকে আমরা বেরিয়েছি বেলা 9টায়। পথে এক জায়গায় কারোর কোনো দাবিতে রাস্তা অবরোধের জন্য 2 ঘন্টা ঠায় বসে থাকতে হয়েছে। তারপর আর এক জায়গায় রাস্তার মধ্যিখানে মাল বোঝাই ট্রাকের অ্যাক্সেল ভেঙে যানজট। সেই জট ছাড়তে 3 ঘন্টা গেছে। কিংশুক টেলিফোনে আগে ভাগে জানিয়েছিল, রাস্তার যা অবস্থা, তোরা বরং বাসেই আসিস। টিভিতে দেখেছি পুজোর কদিন বৃষ্টিতে সারা পশ্চিমবঙ্গ ভিজে জবুথবু হয়ে গেছে, কোথাও কোথাও বন্যার উপদ্রব। তবে 34 নম্বর জাতীয় সড়ক ডোবেনি। তার অবস্থা শোচনীয় হলেও বেসরকারি ডিলাক্স বাসে আসা মোটামুটি আরামদায়ক। কিন্তু সুদীপ্তর এই এক বেয়াড়া স্বভাব, নিজের গাড়ি ছাড়া কোথাও এক পা বাড়াতে রাজি নয়। আমি জানি এই অ্যাম্বাসেডর গাড়িটা পুরনো। সুদীপ্ত গাড়িটা কেনার পর প্রচুর পয়সা খরচ করে তাকে নবীন করে তুলেছে। অবশ্য এই কথা সত্যি, গাড়িটার মেজাজ ঠিক থাকলে এবং রাস্তা মসৃণ হলে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ছুটতে পারে। গত মার্চে সুদীপ্তর গাড়িতে দুর্গাপুরে আমাদের আরেক বন্ধু শুভ্রাংশুর বাড়ি গিয়েছিলাম। সে একজন ইঞ্জিনিয়ার। এদিকে ফারাক্কা টাউনশিপবাসী আমাদের এই বন্ধু কিংশুকও ইঞ্জিনিয়ার। আমার বন্ধু ভাগ্য ভালো। এই সুদীপ্ত একটা বেসরকারি ব্যাংকের ম্যানেজার, শুধু আমি একটা কোম্পানির কেরানি। তবে এই ধরনের জার্নিতে আমার এই হীনমন্যতা কেটে যায়। মাঝে মাঝে একটা করে গাড়ি আমাদের আলোয় ঝলসে দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। রাস্তা ভালো হলে সুদীপ্ত তাদের পেছনে ফেলে এগিয়ে যেত। পারছে না বলেই সমানে রুষ্ট মুখে বিড়বিড় করে কাকে গালাগালি করছিল। কিছুক্ষণ পরে আবার ঘড়ি দেখলাম, 8টা বাজতে চলেছে। হেডলাইটে দুপাশে এখন জঙ্গল দেখা যাচ্ছে, শরৎকালের জঙ্গল। তাই উঁচু গাছের গুঁড়ি ঘিরে ঘন ঝোপঝাড় আর লতা। সামনের দিক থেকে একটা গাড়ি আসছিল। গাড়িটা যখন কাছাকাছি তখন ভয় হলো। যেভাবে আসছে মুখোমুখি সংঘর্ষ অনিবার্য। কিন্তু সুদীপ্ত গাড়িটাকে এগিয়ে বাঁ দিকে সরে গেল। তারপর বিকৃত মুখে বলল, ব্যাটার ছেলে নির্ঘাত মাতাল, বুঝলি বিলু? কোথাও অ্যাক্সিডেন্ট করে পালিয়ে আসছে, নয়তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আমার গাড়ির সামনেই পড়ে। ইতিমধ্যে আমিও মনে মনে খাপ্পা হয়ে গাড়িটার দিকে মুখ ঘুরিয়ে সগর্জনে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমার চোখে পড়ল আমাদের গাড়ির ব্যাক সিটে একটা ছায়ামূর্তি বসে আছে। ঘুরে দৃষ্টি তীক্ষ্ণ করে দেখা মাত্র চমকে উঠল। সত্যি একটা লোক ব্যাক সিটে বসে আছে। চোখের ভুল নয়, সে শ্বাস ছাড়লেই আমাদের পিঠে পড়বে।
আমরা দুজনের সামনের সিটে, তাই ব্যাক সিটে আমাদের দুজনের ব্যাগ আর একটা ব্রিফ কেস রাখা রয়েছে। ওটা সুদীপ্তর। মনে পড়ছে ব্যাকডোর দুপাশে লক করা ছিল, অথচ আমাদের অজ্ঞাত সারে কেউ ওখানে ঢুকে দিব্যি একটা লিফট নিচ্ছে বিনা পয়সায়। কিন্তু লোকটা কখন কি করে পেছনে ঢুকলো, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। পরক্ষণই মনে হলো লোকটা চোর ডাকাত হতে পারে। পেছন থেকে হঠাৎ ছুরি টুরি বা আর্মস বের করে হামলা করতে পারে। তাই সুদীপ্তর কোমরে একটু খোঁচা দিয়ে চাপা স্বরে বললাম, দীপু, গাড়ির ঝাঁকুনিতে ব্যাক সিটে রাখা ব্যাগগুলো হয়তো পড়ে গেছে, গাড়ি দাঁড় করা। সুদীপ্ত ব্যাগ ভিউ মিররে দেখে বলল, কিছু দেখা যাচ্ছে না, তুই কি করে? বলেই সে চমকে উঠল। ব্রেকে পা টিপে গাড়ি থামাতে চেষ্টা করলো, কিন্তু থামলো না। সে এবার প্রায় চেঁচিয়ে উঠল, বিলু, এ বিলু, ব্রেক কাজ করছে না, ব্রেক কাজ করছে। ততক্ষণে আমি আতঙ্কে কাঁপতে শুরু করেছি। ব্যাক সিটে কে বসে আছে বলে নয়, গাড়ির ব্রেক ফেল করেছে বলে। আমিও দীপুর মতো চেঁচিয়ে উঠলাম, আরে ইঞ্জিন বন্ধ করে দে। সুদীপ্ত অ্যাক্সেলারেটর থেকে আরেক পা তুলে নিয়ে ইঞ্জিন বন্ধ করলো। তারপর সে গিয়ার নিউট্রাল করে রাখার পর গাড়ি থেমে গেল। কিন্তু আমার দিকে দুটো চাকা উঁচুতে এবং সুদীপ্তর দিকে দুটো চাকা নিচুতে। শুধু নিচুতে নয়, জল ভরা গর্তে। গাড়িটা সুদীপ্তর দিকে কাত হয়ে গেছে এবং আমি নড়াচড়া করলেই দুলে উঠছে। এবার দুজনে ব্যাক সিটের লোকটার দিকে ঘুরে বসল। সুদীপ্ত ধমক দিয়ে বলল, কে হে তুমি? কোন মৌকায় চুপচাপ গাড়িতে চেপে বসেছ? নাও বলছি, নাও। সে কোনো জবাব দিল না। লোকটাকে মোটামুটি স্পষ্ট দেখতে পাচ্ছিল। রোগা কালো একটা লোক, মাথায় খাঁচা পাকা চুল, মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি, গায়ে একটা ফতুয়ার মতো জামা। ধৈর্য হারিয়ে সুদীপ্ত চেঁচিয়ে উঠল, এই এই, নামো বলছি, এখনই না নেমে গেলে আমাদের হাতে চরম ধলাই খাবে। লোকটার দাঁত দেখা যাচ্ছিল। সে নির্লজ্জের মতো হাসছে। আমি আমার পেছনে হাত গলিয়ে দরজার ভেতরকার হাতল ঠেলে লক খোলার চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, হাতলটা একটুও নাড়াতে পারলাম না। আমার দেখা দেখি সুদীপ্ত তার পেছনের দিকে লকটা খোলার চেষ্টা করল। এ তো আশ্চর্য ব্যাপার, জ্যাম হয়ে গেল কি করে? বিলু, টর্চটা দে তো, টর্চ। আরে শিগগির ড্যাশবোর্ডের বাপাসের পকেট খুলে টর্চটা বের কর, দেখ ওখানে আছে। টর্চ বার করে আমি সুইচ টিপলাম, কিন্তু আমাদের আরো অবাক করে টর্চটা জ্বলল না। সুদীপ্ত টর্চটা নিয়ে পেছনটা খুলে ব্যাটারি দুটো বার করলো। তারপর আবারও দুটো ভরে পেছনটা বন্ধ করে সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। বারবার ঝাঁকুনি দিয়েও টর্চ তার আলো জ্বালানো গেল না। নাও বলছি, নাও নাও। সুদীপ্ত আরো খাপ্পা হয়ে টর্চ দিয়ে ব্যাকসিটের লোকটার উপর প্রহার করতে শুরু করলো, কিন্তু তাতেও কাজ হলো না। সে এবার হতবুদ্ধি হয়ে বলল, বিলু, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। লোকটা কি শুধু ছায়া? বললুম, ঘন্টার পর ঘন্টা স্টিয়ারিং ধরে তোর হাতে জোর কমে গেছে, টর্চটা আমাকে দে। সুদীপ্ত টর্চটা দিল। এবার আমি সিট থেকে একটু উঠে পেছনের বেয়ারা লোকটার দাঁত লক্ষ্য করে টর্চের খোঁজা দিল। না, মনে হলো ফাঁকা জায়গায় আঘাত করছি, তবু থামলুম না। ক্রমে হাত ব্যথা হয়ে গেল, কিন্তু লোকটাকে ছুঁতেও পারলুম না। ব্যাপারটা ক্রমশ আমাদের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। কোনো গাড়িও এ সময় সামনে বা পেছন থেকে আসছে না। সুদীপ্ত হাঁপাতে হাঁপাতে বলল, বিলু, গাড়ি থেকে নামা যাক, দুজনে দুদিক থেকে হাতলটা ঠেলে লক খোলার চেষ্টা করি। মাটিতে মাটিতে দাঁড়ালে জোর পাবো, বুঝলি? কিন্তু তোর দিকটায় তো জল ভরা গর্ত। সুদীপ্ত প্যান্টের পায়ের দিকটা গটিয়ে নিল, তারপর বলল, খালি পায়ে নামবো। সে দরজা খুলে নেমে যাচ্ছে দেখে আমিও বাঁদিকের দরজাটা খুলে নেমে পড়লাম। জুতো খুলিনি, কারণ এদিকটায় ঘাসে ঢাকা মাটি। ওদিকটায় সুদীপ্ত নেমেই আহ ও করছিল। জিজ্ঞেস করলুম, কি হলো রে? সে বলল, জলের তলায় ধারালো পাথর করছি। তা হোক, ব্যাটার ছেলেকে ধোলাই দিলেই কষ্টটা উসুল হয়ে যাবে।
আমি ভেতরে হাত গলিয়ে ব্যাকডোরের হাতলটা ঠেলে লক খোলার চেষ্টা করতে লাগলো। ওদিক থেকে সুদীপ্ত ওদিকের হাতল ঠেলে লক খুলতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই লক খুললো না। এতক্ষণে আমাদের দুজনেরই মাথায় অন্য একটা ব্যাপার ঢোকেনি। আমরা ধরেই নিয়েছি পেছনে কোথাও গাড়ি খুব ধীরে চলার সময়, এবং তখন হয়তো সামনে পেছনে অনেক গাড়ি ছিল। সেই সুযোগে এই বজ্জাত লোকটা চুপি চুপি গাড়ির ব্যাক সিটে উঠে বসেছিল। অন্যান্য গাড়ির হেডলাইটে আমাদের গাড়ির ব্যাক সিট যে ফাঁকা তা সে দেখতে পেয়েছিল, কিন্তু এবার ক্লান্তভাবে থেমে ও পাশে সুদীপ্তর দিকে তাকালো। হেডলাইট সমানে আলো ছড়াচ্ছিল। সুদীপ্তর চোখে চোখ পড়তেই লক্ষ্য করল তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আর আমিও তখন ভীষণ আতঙ্কিত। এতক্ষণে মনে হচ্ছে ব্যাক সিটের লোকটা মানুষ নয়। আমরা দুজনেই ভূত প্রেতে বিশ্বাসী নই। কোশমিন কালে কোথাও ভূতটুত দেখিনি। কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছি, কিন্তু এখন যা ঘটছে তার ব্যাখ্যাটা কি? ভীষণ ত্রাসে আমার মাথা ঘুরে উঠল। এই সময় সামনে বা পেছন থেকে কোনো গাড়িও আসছে না কেন? কাঁপা গলায় অতি কষ্টে বললাম, দীপু, গাড়িতে ওঠ। গাড়িটা চালিয়ে নিয়ে গেলে কোথাও গ্রাম বা বাজার পাওয়া যাবে। সুদীপ্ত গাড়িতে উঠল, তারপর স্টার্ট দিয়ে বলল, বিলু, তুই এই স্ক্রুড্রাইভারটা হাতে নিয়ে পেছনে লক্ষ্য রাখবি। বুঝেছিস কি বলছি? স্ক্রু ড্রাইভারটা হাতে নিয়ে বললাম, দীপু। তোতলাচ্ছিস কেন? বুঝতে পারলাম ব্যাক সিটের লোকটা যে মানুষ নয়। তা গুয়ার সুদীপ্ত এখন বুঝতে পারিনি। একটু আগে ওর মুখে যে আতঙ্কের ছাপ দেখেছিলাম তা অন্য কারণে। বললাম, মানে ব্যাক সিটের লোকটা। সুদীপ্ত গর্জে উঠল, শাট আপ! তোর ভূতের নিকুচি করেছে। গাড়িটা হেলতে তুলতেই করছিল, ঝাঁকুনি বেড়ে যাচ্ছিল। বোকা সুদীপ্ত এখনো লোকটাকে চোর ডাকাত ভাবছে। মিনিট 10 পরে জঙ্গলটা শেষ হয়ে আসছে দেখতে পেলুম। রাস্তাটাও এবার কিছুটা ভালো। সুদীপ্ত গাড়ির গতি সবে বাড়িয়েছে। বাঁদিক থেকে একটা লোক ঝোপ জঙ্গল ঠেলে বেরিয়ে এসে চেঁচিয়ে বলল, মশাইরা, ও মশাইরা, একটু দয়া করে গাড়িটা থামান। আপনার মাঝখানে ফেল করেছি, বিপদে পড়েছি, একটু থামান, দয়া করে দাদা, একটু থামান। সুদীপ্ত সম্ভবত এই লোকটাকে দেখে সাহস পেয়েছিল। সে গাড়ি দাঁড় করিয়ে বলল,